দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ক্ষমতা গ্রহণের এক মাসেই সিরিয়ায় বিমান হামলা চালানোর নির্দেশ বাইডেনের, নিহত কমপক্ষে 17 জন। ট্রাম্পের ইশারায় একজোট হচ্ছে রিপাবলিকানরা, চ্যালেঞ্জের মুখে বাইডেনের করোনা রিলিফ প্যাকেজ। সৌদি যুবরাজের বিমানে তুরস্কে উড়ে গিয়েছিল সাংবাদিক খাশোগির ঘাতক দল, মিশন শেষে ফিরেছে সেই বিমানেই। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দী লেখক মুশতাকের মৃত্যু, শাহবাগে বিক্ষোভ, সংস্কৃতি অঙ্গন শোকস্তব্ধ। এবং খামারে গাঁজা চাষ করে ঘুরে দাঁড়ালেন বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন, মাসে আয় সোয়া 4 কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা গ্রহণের এক মাস পরেই সিরিয়ায় বিমান হামলা পরিচালনার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার নির্দেশের পরেই ইরান সমর্থিত দুটি মিলিশিয়া গ্রুপের ঘাঁটিতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। ক্ষমতায় আসার পর যুদ্ধ পরিচালনার জন্য এটিই বাইডেনের প্রথম নির্দেশ। আরও দেখুন রিপোর্টে। প্রেসিডেন্টের নির্দেশের পর এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের দুটি ঘাঁটিতে বিমান চালিয়েছে মার্কিন বাহিনী। গত সপ্তাহে আমেরিকান বাহিনীর উপর রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলা ইরান সমর্থিত এই মিলিশিয়া গ্রুপ দুটি চালিয়েছে বলে দাবি আমেরিকান বাহিনীর। এর জবাব দিতেই হামলার নির্দেশ দেন বাইডেন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই হামলাগুলো প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই হয়েছে। এটি শুধু আমেরিকান ও জোট বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া জানাতে নয়, বরং এই ব্যক্তিদের বিরুদ্ধে চলমান হুমকি মোকাবেলা করার জন্য কর্তৃপক্ষ এই হামলার অনুমোদন দিয়েছে। সিরিয়ায় বৃহস্পতিবার রাতের ওই হামলায় অন্তত 17 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির পরিচালক রামি আব্দুল রহমান জানিয়েছেন, হামলায় গোলাবারুদ ভর্তি 3টি লরি ধ্বংস হয়ে গেছে। নিহতরা সবাই ইরাকের ইরানপন্থী প্যারামিলিটারি সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য বলে দাবি করেছেন এই কর্মকর্তা। আবুজর আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তাদের প্রথম ফোনালাপ অনুষ্ঠিত হল যখন সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। বাইডেন ও সৌদি বাদশাহের এই ফোনালাপ 2018 সালে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আমেরিকান প্রতিবেদনের বিষয়ে আলোচনা হিসেবে দেখা হচ্ছে। ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন ও সৌদি বাদশাহ ইরান সমর্থিত গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহযোগিতায় আমেরিকান প্রতিশ্রুতি দিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বজনীন মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাইডেন ও সালমান উভয় দেশের সম্পর্কের গভীরতা এবং মধ্যপ্রাচ্যে ইরানের কর্মকাণ্ড ও সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি ইরানি সহযোগিতা বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকে যেন শান্তিতে কাজ করতে না দেওয়ার পণ করে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাতানো ছকে প্রতি পদে পদে আটকানোর চেষ্টা চলছে বাইডেনকে। এবার বাইডেনের করোনা রিলিফ প্যাকেজ আটকাতে একজোট হচ্ছেন রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার পেলেও সিনেটে আটকে যেতে পারে বিলটি। আরও দেখুন রিপোর্টে। দায়িত্ব গ্রহণের আগে করোনা মহামারীর কারণে দুর্বল হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে $1,90,000 কোটি একটি রিলিফ প্যাকেজের পরিকল্পনা প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ট্রাম্পের ইশারায় তার এই প্যাকেজ আটকাতে একজোট হচ্ছেন রিপাবলিকান আইন প্রণেতারা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রেসিডেন্টের রিলিফ প্যাকেজ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে।
কোনো একজন ডেমোক্রেট সিনেটর এই প্যাকেজের বিরুদ্ধে গেলে আটকে যাবে এই পরিকল্পনা। করোনার কারণে আর্থিক সংকটে থাকা নাগরিকদের ব্যাপক সমর্থন রয়েছে এই রিলিফ প্যাকেজের বিষয়ে, কারণ এটি পাশ হলে পরিবারগুলো এককালীন $1,400 করে পাবেন। এই খাতে বরাদ্দ হবে $1 লাখ কোটি। এছাড়া করোনা মহামারী মোকাবেলায় $41,500 কোটি এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে $44,000 কোটি। নতুন বাইডেন প্রশাসনের জন্য এই পরিকল্পনাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। Another $1,400 will be coming. I believe that it should go to people who in fact are in need. কংগ্রেসের দুই কক্ষেরই রিপাবলিকান আইন প্রণেতারা বাইডেনের রিলিফ প্যাকেজ আটকে দিতে একজোট হচ্ছে। শুক্রবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে পার পেলেও সিনেটে আটকে যেতে পারে বিলটি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ নিয়ে কোনো জটিলতা নেই, কিন্তু সিনেটে দুই দলেরই সদস্য সংখ্যা সমান। সেখানে একজন ডেমোক্র্যাট বিরুদ্ধে গেলেই বিলটি আটকে যাবে। One Republican member said that the American Rescue Plan was to the left of Lenin. Seriously. অবশ্য রিপাবলিকানরা বিরোধিতা করলে তাতে তাদের রাজনৈতিক ঝুঁকি বাড়বে, কারণ এই বিলের প্রতি বেশিরভাগ নাগরিকের সমর্থন রয়েছে। মঙ্গলবার জিওপির মধ্যাহ্নভোজে পার্টি নেতারা রিলিফ প্যাকেজের দুর্বল দিকগুলো তুলে ধরার ব্যাপারে আলোচনা করেন। রিপাবলিকানরা আশা করছেন তাদের দলীয় কোন্দলের অবসান হয়েছে এবং ডেমোক্রেটদের বিরুদ্ধে লড়তে এখন তারা ঐক্যবদ্ধ। সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের মতে এই প্যাকেজ সম্পূর্ণভাবে ডেমোক্রেট দলীয়। জনগণ চেক পেলে খুশি হবে, কিন্তু তাদের জানানো দরকার এর পেছনে কি আছে। আর ডেমোক্রেটদের মনে রাখতে হবে সিনেটে আসন সমান। তবে ডেমোক্রেটরা বলছে এই প্যাকেজ পাশে জনগণের সমর্থন রয়েছে। হোয়াইট হাউস ও সিনেটে জয় তারই প্রমাণ। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি কোম্পানি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে উড়ে গিয়েছিল। প্রিন্স সালমানের অপকর্মের সমালোচক সাংবাদিক খাশোগিকে হত্যা শেষে ওই বিমানেই তারা আবার সৌদি আরবে ফিরে আসে। আরও দেখুন রিপোর্টে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন প্রতিবেদন নিয়ে এখন তোলপাড় বিশ্বে। এই নথিতে স্থান পেয়েছে খাশোগি হত্যায় প্রিন্স সালমানের সরাসরি সম্পৃক্ততার কথা। উঠে এসেছে খুনিদের সৌদি থেকে তুরস্কে পাঠানোর গোপন নথিও। সৌদি সরকারের গোপন নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রিন্স সালমানের বিমানে করেই কিলার বাহিনী তুরস্কে গিয়েছিল। টপ সিক্রেট শিরোনামের এ নথিতে সৌদি আরবের একজন মন্ত্রীর সইও রয়েছে। জানা গেছে, স্কাই প্রাইম এভিয়েশনের মালিকানা 2017 সালে সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিলের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সার্বভৌম $400 কোটি তহবিল রয়েছে। এই কোম্পানির বিমান 2018 সালের অক্টোবর মাসে খাশোগি হত্যায় ব্যবহৃত হয়েছে। সার্বভৌম তহবিল নিয়ন্ত্রিত হয় সৌদি রাজ পরিবারের মাধ্যমে, যার সভাপতি হলেন 35 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যার বিরুদ্ধে মসনদ পেতে নিজের ভাই ও চাচাদের খুন এবং বন্দী করার অভিযোগ আছে। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ছিলেন সাংবাদিক জামাল খাশোগি। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সালমানের কিলার বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে তিনি সেখানে গিয়েছিলেন। 59 বছর বয়সী এই সাংবাদিক ছিলেন সৌদি সরকারের বিভিন্ন নীতি ও রাজ পরিবারের কঠোর সমালোচক। হত্যাকাণ্ডের ঘটনার পর এ বিষয়ে গোপনে তদন্ত করে গোয়েন্দা সংস্থা CIA। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, সৌদি সরকারের বিভিন্ন নীতি ও রাজ পরিবারের কঠোর সমালোচক হওয়ার কারণে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগিকে হত্যার বিষয়ে অনুমোদন, এমনকি আদেশও দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি CIA নিশ্চিত হয়েছে বলে 2018 সালেই জানিয়েছিল। এ নিয়ে আমেরিকান সিনেটে আলোচনাও উঠেছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা থামিয়ে দিয়েছিলেন। পরে ট্রাম্প এক টুইটে তার ব্যবসায়িক ও নীতিগত বন্ধু প্রিন্স সালমানকে বাঁচিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেছিলেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বাস্তবে অ্যাকশন সিনেমার দৃশ্যপট হয়ে গেল হলিউডে। রীতিমতো গুলি চালিয়ে জনপ্রিয় পপ গায়িকা লেডি গাগার দুটি কুকুর ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গুলিতে আহত হয়েছে কুকুর পালনকারী এক ব্যক্তি। ছিনতাই হওয়া প্রিয় কোজি আর গোস্তাবকে উদ্ধারে $5 লাখ পুরস্কার ঘোষণা করেছেন লেডি গাগা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4 কোটি টাকা। বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসের হলিউডে জনপ্রিয় পপ তারকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটতে বের হন এক রক্ষণাবেক্ষণকারী। এ সময় এক ব্যক্তি গুলি করে কুকুর দুইটি ছিনতাই করে পালিয়ে যায়। গুলিতে আহত হন কুকুর পালনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ ইতিমধ্যে কুকুর দুটি খুঁজতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ জানায় ছিনতাইকারী একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে। তার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। বর্তমানে ফ্রেঞ্চ বুলডগ প্রজাতির কুকুরের বেশ উচ্চ মূল্য রয়েছে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে। এটি বিরল প্রজাতির কুকুর। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দী লেখক মুশতাকের মৃত্যু, শাহবাগে বিক্ষোভ, সংস্কৃতি অঙ্গন শোকস্তব্ধ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনা ভাইরাস আপডেট। ইউরোপের দেশগুলোতে ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট চালু করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রস্তাব দিয়েছে গ্রিস ও অস্ট্রিয়া। করোনা ভাইরাস মহামারীর কারণে ইউরোপের মৃতপ্রায় ভ্রমণ শিল্প ফের জাগিয়ে তুলতে বৃহস্পতিবার ইইউ নেতাদের ভার্চুয়াল আলোচনায় এই প্রস্তাব দেয় দেশ দুটি। ভ্যাকসিন পাসপোর্ট নামে দুটি নতুন ধারণাটিতে ইইউ চালুর ব্যাপারে দাবি করা হলেও বিষয়টি আসলে পাসপোর্টের মতো নয়। এটা সম্ভবত সনদপত্রের মতো একটি নথি হবে এবং যাদের কাছে এই নথি বা করোনা টিকা নিয়েছেন বলে সনদ থাকবে তারা মুক্তভাবে ইউরোপের সকল দেশে ভ্রমণ করার সুযোগ পাবে। বৃহস্পতিবারে ভার্চুয়াল আলোচনায় গ্রিস ও অস্ট্রিয়া ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রস্তাব দিলেও 27 সদস্য বিশিষ্ট এই সংস্থাটির কয়েকটি দেশ আবার সেই প্রস্তাবের বিরোধিতা করেছে। ফ্রান্স এবং জার্মানি বলছে এই ধরনের নথি বা সনদ হাতে তুলে দিয়ে অবাধ চলাচলের সুযোগ করে দেওয়া হবে অকালপক্ষ সিদ্ধান্ত। এবার বাংলাদেশ প্রসঙ্গ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। শাহবাগে বিক্ষোভও করেছেন অনেকে। বিস্তারিত রিপোর্টে। গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে র্যাব গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারা সহ মোট 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। সেই মামলায় 2 জন জামিনে মুক্তি পেলেও মুশতাক ও কিশোরের জামিন আবেদন 6 বার নাকচ হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লেখক মুশতাকের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই ওনার মৃত্যু হয়েছিল, এরকম আমাদের কাছে এই ডকুমেন্টটা আছে। সুরতহালটা 10:30টার দিকে পেলাম। এরপরে আমাদের ময়নাতদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে প্রায় 11:30টার মতো লাগলো আর কি। এর পরবর্তীতে আমরা তার স্বজনদের কাছে 12টার দিকে স্বজনরা তার লাশটা বুঝিয়ে পেয়েছেন। এদিকে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা এই মৃত্যুকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সাহিত্য ও শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় হতাশা প্রকাশ করে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন। গতকালকে যে মৃত্যু হলো, যে লেখক মুশতাকের যে মৃত্যু হলো, আমরা তার বিচার চাই। আর কোনো প্রাণ বা আর কোনো মানুষকে যেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার না করা হয়। আমরা অবিলম্বে আইন বাতিল চাই। স্বৈরাচারী ফ্যাসিবাদী এই রাষ্ট্রকে আমরা প্রতিরোধে আমরা এর বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ আমরা গড়ে তুলতে চাই। আমরা 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর যে কার্যালয়, সেটা আমরা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। লেখক মুশতাক আহমেদ দেশে ব্যক্তি উদ্যোগে কুমির চাষেও প্রথম এবং সফল ব্যক্তিত্ব ছিলেন। তামা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। লেখক মুশতাক আহমেদ তার লেখনীতে আইনশৃঙ্খলা কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করে লিখতেন, এজন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা ছিল। শুক্রবার দুপুরে 16 শহর 2 নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদের মৃত্যু কিভাবে হলো, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান বলে জেনেছি। তার মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তদন্ত করা হবে। যে কোনো মৃত্যু ঘটনাই কারাগারে হোক কিংবা অ্যাক্সিডেন্ট হোক, আমরা পোস্টমর্টম করে থাকি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে, এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুরে বেপরোয়া আয়না পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই ঘটনায় 2 বাসের আরও অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অন্তত 18 জনের অবস্থা গুরুতর। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেওয়ার পর আরও 2 জন মারা যান। শুক্রবার সকাল 7টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল, অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোল পাম্পের কাছে ঢাকা সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেলেন না বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক স্কুল ছাত্রী শামীমা বেগম। শুক্রবার ব্রিটেনের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছেন। নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবেলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শামীমা। মাত্র 15 বছর বয়সে স্কুলের 2 বন্ধুকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দিতে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে জঙ্গিদের যৌন দাসী হিসেবে তথাকথিত জিহাদে অংশ নেন শামীমা। 6 বছর পর দেশটির সর্বোচ্চ আদালত তার ফেরা নিয়ে এই সিদ্ধান্ত জানালো। এখন উত্তর সিরিয়ার সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে দুর্গত অবস্থায় আছেন শামীমা। 2019 সালে যুক্তরাজ্যে ফিরতে চান শামীমা, তবে দেশটির সরকার রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করে। এরপর বিষয়টি আদালতে গড়ায়। পরে গত বছরের 21শে ফেব্রুয়ারি শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন যুক্তরাজ্যের একটি আদালত। নাইজেরিয়ার একটি স্কুল হোস্টেলে ইসলামী জঙ্গি বন্দুকধারীদের অভিযানের পর কয়েকশো ছাত্রী নিখোঁজ রয়েছেন।
উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা এলাকায় শুক্রবার এই ঘটনা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আফ্রিকান দেশটিতে দ্বিতীয়বারের মতো গণ অপহরণের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, শুক্রবার সকালের দিকে অনির্দিষ্ট সংখ্যক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী দস্যুরা। তবে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাংবির নাম প্রকাশে এক শিক্ষক বলেন, বাকি শিক্ষার্থীদের মাথা গণনার পর 3 শতাধিক শিক্ষার্থীর হিসাব মিলছে না। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। খামারে গাঁজা চাষ করে ঘুরে দাঁড়ালেন বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন, মাসে আয় 4.25 কোটি টাকা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। চীনের জিনজিয়াংয়ে মুসলিম সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের উপর চলমান নিপীড়নকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট। বৃহস্পতিবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এমন প্রস্তাব পাশ হল নেদারল্যান্ডসে। চীনে প্রায় 1.5 কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার 45%ই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে সেখানে বসবাসরত উইঘুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ডাচ পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে, চীনে উইঘুর সংখ্যালঘুদের ওপর গণহত্যা সংঘটিত হচ্ছে। এর আগে কানাডায়ও চীনের উইঘুর নিপীড়নকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। এবার খেলার সংবাদ। 3 ম্যাচের ওয়ানডে ও টি20 খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত 23শে ফেব্রুয়ারি দেশ ছেড়ে প্রায় 15 ঘন্টা যাত্রা শেষে 24শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছে টাইগাররা। এরপর 7 দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন। সেখানে গত 25শে ফেব্রুয়ারি প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছিল বাংলাদেশ দল। শুক্রবার হাতে পাওয়া ফলে সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। নিউজিল্যান্ড বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, প্রথম পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে যদিও দলের অধিকাংশ ক্রিকেটার করোনা প্রতিরোধী টিকা নিয়ে গেছেন, তবে নিউজিল্যান্ড সরকারের কড়া নিয়মের কারণে সেদেশে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে সফরকারীদের, যেখানে 7 দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন ও বাকি 7 দিন মিলবে অনুশীলনের সুযোগ। আমেরিকান অলিম্পিক দলের সাবেক নারী জিমন্যাস্টিক কোচ জন গেডার্টের রহস্যজনক মৃত্যু হয়েছে। গেডার্ট আত্মহত্যা করেছেন বলে বিবৃতি দিয়েছেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল। তিনি এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার বিকেলে ল্যান্সিং এলাকা থেকে কোচ জন গেডার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটা খুবই দুঃখজনক। তিনি আত্মহত্যা করেছেন। গেডার্টের বিরুদ্ধে মানব পাচার সহ নিজ প্রতিষ্ঠানে নারী জিমন্যাস্টদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত যখন চলছে তখনই তার লাশ উদ্ধারের খবর এলো। মোট 24টি অপরাধের তদন্ত চলছিল তার বিরুদ্ধে। 2018 সালে গেডার্টের জিমের চিকিৎসক ল্যারি নাসারের বিরুদ্ধে 265 জন মেয়েকে যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ ওঠে। এছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে এর মধ্যে অবশ্য ল্যারি নাসারের 60 বছরের কারাদণ্ড হয় যুক্তরাষ্ট্রের আদালতে। এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ছিল জন গ্যাডার্টের বিরুদ্ধেও।
এবার সংস্কৃতি সংবাদ। চোখে ভারী ফ্রেমের চশমা, সাদা শার্ট, গলায় একটা চিকন চেইন, এভাবেই খুব সাধারণ বেশে ঘর থেকেই দেখা দিলেন হলিউড তারকা শাইলেন উডলি। কেবল দেখাই দেননি, দিয়েছেন বড় খবরও। আরও এক ধাপ এগুলেই শাইলেনের বিয়ে। বাগদান হয়ে গেছে তার। হবু বর আর কেউ নন, ফুটবলার অ্যারন রজার্স। দ্য টুনাইট শোতে জিমি ফ্যালনের জেরার মুখে বাগদানের কথা স্বীকার করেছেন তিনি। শাইলেন এই শোতে দুবার হাত তুলেছেন, তখনই হাতের অনামিকায় হীরের আংটি ঝলমল করে উঠেছে। এই নিয়ে শুরু হয়ে গেছে গবেষণাও। বলা হচ্ছে হাতের আংটি বানানো হয়েছে বিরল ধরনের একরকম হলদে হিরে দিয়ে। রেয়ার ক্যারেট নামে বিশ্ববিখ্যাত হীরের ব্র্যান্ডের প্রধান নকশাকার অজয় আনন্দ অনলাইন পোর্টাল ইনসাইডারকে জানিয়েছেন অন্তত 6 ক্যারেটের আংটিটি চতুষ্কোণ আকৃতির ডিজাইনটা অপূর্ব। এর দাম 5 কোটি টাকার কম নয়। দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স ছবিটি ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল শাইলেনকে। এবার একটি অন্যরকম সংবাদ। গাঁজা বেচে মাসে আয় 4.25 কোটি টাকা। জীবনের উত্থান পতনে প্রায় দেউলিয়া হতে বসা সাবেক বক্সার মাইক টাইসন ঘুরে দাঁড়িয়েছেন গাঁজার চাষ করে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি নানান নাটকীয়তায় ভরা এই বক্সারের জীবনের গল্পে। আরও দেখুন রিপোর্টে। অর্থবিত্তের খতিয়ানে তার উত্থান পতন যেন পাহাড়ে চড়া আর ধপাস করে সেখান থেকে পড়ে যাওয়ার মতো। ক্যারিয়ারে তার আয় ছিল 584 মিলিয়ন বা 58 কোটি 40 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় 4,950 কোটি টাকারও বেশি। সেখান থেকে মাইক টাইসন একটা সময় দেউলিয়া হওয়ার পথে বসেছিলেন। প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক বক্সার। কোটি কোটি টাকা কামাচ্ছেন এবার। তবে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা শোনার পর ভ্রু কুঁচকানোর সম্ভাবনা আছে। টাইসনের এই কোটিপতি বনে যাওয়া গাঁজা বেচে। প্রতি মাসে নাকি গাঁজা বেচে $5 লাখ আয় করেন 54 বছর বয়সী টাইসন। বাংলাদেশি মুদ্রায় তার মাসিক আয়ের অঙ্কটা 4.25 কোটি টাকারও বেশি। ক্যারিয়ারের প্রথম দিকে আয়রন মাইক, কিড ডায়নামাইট ডাকনাম পাওয়া টাইসনকে যে কারণে ক্যারিয়ারের শেষের দিকে দ্য বেটেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট ডাকা হতো। হেভিওয়েট বক্সিংয়ে সর্বকালের সেরাদের একজন টাইসন বক্সিং ক্যারিয়ার শেষে কি ব্যবসায় নেমেছেন সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সেটি এতদিন পর জানিয়েছে স্প্যানিশ দৈনিক পত্রিকা মার্কা, আর তাতেই চোখ ছানাবড়া সবার। নিজের একটা গাঁজা চাষের কোম্পানি খুলেছেন টাইসন, যেটির নাম দিয়েছেন টাইসন রেঞ্জ। তবে মোটেও আইন বহির্ভূত কিছু করছেন না তিনি। তার গাঁজা ফার্মটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে গাঁজার ব্যবহার বৈধ। টাইসন রেঞ্জ ফার্মটি প্রতিষ্ঠা করেছেন 16 হেক্টর জমির ওপর। অবশ্য শুধু যে পাকা ব্যবসায়ের মতো নির্মোহ থেকে পণ্যের বেচাকেনা করছেন তাই নয়, টাইসন নিজেও সময় পেলেই পণ্যটি চেখে দেখেন। এই চেখে দেখার পরিমাণও চোখ কপালে তুলতে বাধ্য। এর আগে অনেকবার টাইসন নিজেই স্বীকার করেছেন প্রতি মাসে তিনি ও তার অতিথিরা মিলে প্রায় $40,000 গাঁজা সেবন করেন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় 34 লাখ টাকা। নিজের ফার্মে তৈরি গাঁজায় টাইসন এতটাই মুগ্ধ যে তিনি এখন নিজেকে সেরা গাঁজা প্রস্তুতকারক দাবি করেন। পেশাদার ক্যারিয়ারেও তিনি সেরা ছিলেন। মোট 58টি ফাইটে লড়ে এর 50টিতেই জিতেছেন টাইসন, হেরেছেন 6টিতে। অবশ্য শুধু টাইসনই নন, তার অতিথিরাও মুগ্ধ। সাবেক NFL খেলোয়াড় এবেন ব্রেটেল একবার বলেছিলেন, আমরা মাসে 10 টন গাঁজা খাই। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতা গ্রহণের 1 মাসে সিরিয়ায় বিমান হামলা চালানোর নির্দেশ বাইডেনের, নিহত কমপক্ষে 17 জন। ট্রাম্পের ইশারায় একজোট হচ্ছে রিপাবলিকানরা, চ্যালেঞ্জের মুখে বাইডেনের করোনা রিলিফ প্যাকেজ। সৌদি যুবরাজের বিমানে তুরস্কে উড়ে গিয়েছিল সাংবাদিক খাশোগির ঘাতক দল, মিশন শেষে ফিরেছে সেই বিমানেই। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দী লেখক মুশতাকের মৃত্যু, শাহবাগে বিক্ষোভ, সংস্কৃতি অঙ্গন শোকস্তব্ধ। এবং খামারে গাঁজা চাষ করে ঘুরে দাঁড়ালেন বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন, মাসে আয় 4.25 কোটি টাকা।
দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।